আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি ভূগোলের বিষয়ে অন্যায় দ্বিতীয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাকৃতিক ভূগোলের ভূ-অভ্যন্তরের গঠন বিষয়ে আজকের পাঠ। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সদরপুর সরকারি কলেজ। আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখব যে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থাটা সেটা কি কি অবস্থা আছে এবং সেটা জানার জন্য আমাদের আসলে কি কি প্রক্রিয়া আমরা জানতে পারি এবং পৃথিবীর অভ্যন্তরের যে কতগুলো স্তর আছে স্তরগুলোর বৈশিষ্ট্য কি এবং এই স্তরগুলো আমাদের অস্তিত্বের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি প্রথমেই তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে পৃথিবীর অভ্যন্তরে তো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬৩৭১ কিলোমিটার। এই ৬০৭১ কিলোমিটার পর্যন্ত আমাদের আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী অথবা কোনো বিশেষজ্ঞ এই স্তরে পর্যন্ত যেতে পারেনি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের পৃথিবীর এই যে অভ্যন্তরীণ অবস্থাটা কি? সেটা জানার জন্য আমাদেরকে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। সেটা হচ্ছে পৃথিবীর ভূচুম্বকত্ব বা পৃথিবীর ভূ তড়িৎবিদ্যা অথবা পৃথিবীর আমরা যে খনি, যদি ভূগর্ভস্থ খনি মাইনিং করি অথবা যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় অথবা ভূমিকম্পর কারণে যে পৃথিবীর যে ভূমিকম্পন যে সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সিসমোগ্রাফি। সেই সিসমোগ্রাফির পরে যে তরঙ্গগুলো সৃষ্টি হয় সেই তরঙ্গগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তো এখানে আমরা আর্থ ম্যাগনেটিজম মানে হচ্ছে ভূচুম্বকত্ব, তড়িৎবিদ্যা অথবা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, এই সবগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিসমোগ্রাফি, ভূকম্পন বিদ্যা। তো আমরা যদি দেখি পৃথিবীতে যে ভূমিকম্পনের কারণে যে কোনো ভূমিকম্প সৃষ্টি হলে যে অনেকগুলো তরঙ্গ সৃষ্টি হয় তার মধ্যে হচ্ছে পি তরঙ্গ এবং এস তরঙ্গ। তো পি তরঙ্গটা হচ্ছে সবগুলো পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। আমরা যদি দেখতে পাচ্ছি পি তরঙ্গ মোটামুটি সব দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে পৃথিবীর এই স্তরগুলোতে কঠিন পদার্থ রয়েছে এবং তরল পদার্থ থাকতে পারে। তো এস তরঙ্গ সে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এস তরঙ্গটা শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। তার মানে হচ্ছে পি তরঙ্গ এবং এস তরঙ্গ যে এখান দিয়ে যাচ্ছে তার এখানে হচ্ছে কঠিন পদার্থ থাকতে পারে। এই যে অবস্থা, এখানে যে অবস্থা এখানে হচ্ছে পি তরঙ্গ যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে কঠিনও থাকতে পারে তরলও থাকতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এস তরঙ্গটা যেতে পারছে না, সে বেঁকে যাচ্ছে, সে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, কিন্তু এই পি তরঙ্গটা চলে আসতেছে। তার মানে হচ্ছে পৃথিবীর এই যে এই অবস্থাগুলোতে আমরা একটা মানে হচ্ছে দেখতে পাচ্ছি কঠিন অবস্থা। এখানে হচ্ছে যেহেতু এস তরঙ্গটা যেতে পারছে না, কারণ হচ্ছে এস তরঙ্গটা যেতে পারে না তরল পদার্থের মধ্যে দিয়ে। তার মানে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমরা বলতে পারি যে এই জায়গাটুকু হচ্ছে তরল পদার্থ। কিন্তু আবার এখানে আবার যদি দেখি পি তরঙ্গটা যেতে পারতেছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে কঠিন অবস্থা। তার মানে হচ্ছে পৃথিবীর উপর থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে এক প্রথম পর্যায় থেকে হচ্ছে কঠিন, এরপরে হচ্ছে তরল, এরপরে হচ্ছে আবার কঠিন। তো এটা এটা হচ্ছে সিসমোগ্রাফি, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি, বা ভূকম্পন বিদ্যা। এই ভূকম্পন বিদ্যার মাধ্যমে এটা সঠিকভাবে জানা যায়, কারণ হচ্ছে এই প্রতিটি কম্পনের যে গতিটা, সেই গতিটা কোন পদার্থের মধ্যে দিয়ে যাচ্ছে আর উচ্চতর ক্লাসে সেটা বিশ্লেষণ করা হয়। আমরা আমাদের এই ক্লাসের জন্য আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর অভ্যন্তরীণ যদি উপর থেকে কেন্দ্র পর্যন্ত যায় সেটা একমাত্র ভূকম্পন বিদ্যার মাধ্যমে সঠিকভাবে জানা যায়। এখন আমরা যদি দেখি পৃথিবীর আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ আসলে স্তর কয়টা, এখানে আমরা আলোচনার সুবিধার্থে বিভিন্ন বইগুলোতে যদি আমরা দেখি এটা অনেকভাবে ব্যাখ্যা করেছে। তো এখানে এখন বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে দুই ধরনের ভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। এক ধরনের আমরা চিন্তা করতে পারি হচ্ছে কম্পোজিশন, মানে হচ্ছে কি ধরনের উপাদান দ্বারা গঠিত, সেই দৃষ্টিভঙ্গি যদি আমরা আলোচনা করে থাকি তাহলে হচ্ছে এখানে হচ্ছে ক্রাস্ট মানে ভূত্বক, যেটা আমরা বাংলা বলে থাকি, হচ্ছে মেন্টাল, আছে কোর। আমরা এই তিন ভাবে আলোচনা করতে পারি। অনেক ক্ষেত্রে আপার মেন্টাল, লোয়ার মেন্টাল বলা হয়। মেন্টালটাকে দুই ভাগে ভাগ করা হয়। মেন্টাল আমরা যদি বলি গুরুমণ্ডল, কোর হচ্ছে কেন্দ্রমণ্ডল। আবার যদি মেকানিক্যাল স্তর বা ফিজিক্যাল লেয়ার যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে দেখা যাবে হচ্ছে আমাদের এই স্তরগুলো যে এগুলো কেমন, এগুলো কি শক্ত না কঠিন, মানে হচ্ছে রিজিড না রিজিড অর বিট, পদার্থগুলোর অবস্থা যা প্রেক্ষিতে যদি আমরা যদি লেয়ার করি
আলোচনা করি, স্তরায়ন করি, তাহলে প্রথমে আমরা বলতে পারি হচ্ছে লিথোস্ফিয়ার, এরপরে অ্যাসথেনোস্ফিয়ার, এরপর মেসোস্ফিয়ার, এরপরে হচ্ছে কোর, আউটার কোর, ইনার কোর দুভাগে ভাগ করা যায়। তাহলে আমরা মানে যদি আমরা আলোচনা দেখি তাহলে স্পষ্ট আছে উপাদানগত এবং হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য, বস্তুর যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা আলোচনা করতে। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে যে আমরা আবার যদি দেখি সেটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের যে লেয়ার গুলা, যে আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের একটা পদার্থ কিভাবে গঠিত হয়েছে, যে কম্পোজিশন বা কেমিক্যাল লেয়ার। তাহলে প্রথম যে স্তরটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট, এটা হচ্ছে, এরপর হচ্ছে ম্যান্টেল, এরপর হচ্ছে কোর, এটা হচ্ছে আচ্ছা ওকে। তাহলে ক্রাস্টটা যেটা সেটা আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে রক, শিলা দ্বারা গঠিত। ম্যান্টেল যেটা সেটা হচ্ছে এটা শিলার থেকে একটু নরম, কিন্তু এখানকার কোর আছে একটু শক্ত। তাহলে এটা মোটামুটি একটা প্লাস্টিক একটা অবস্থা বিরাজমান থাকতে পারে। তো এখানে আমরা যদি এখানে হচ্ছে ক্রাস্ট হচ্ছে যে রকি উপাদান দ্বারা গঠিত, এরপরে হচ্ছে এটা হচ্ছে ম্যান্টেলটা হচ্ছে এটা হচ্ছে কঠিন পদার্থ দ্বারা গঠিত, কোরটা হচ্ছে এটা হচ্ছে ঘন উপাদান দ্বারা গঠিত। এখানে আমরা যদি দেখি লিথোস্ফিয়ার, যেটা লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আউটার কোর, ইনার কোর। তাইলে আমরা যদি আমাদের আলোচনার সুবিধার্থে যদি দেখি তাহলে আমরা এই দুইটা স্তর, একটা হচ্ছে কেমিক্যাল, একটা হচ্ছে উপাদানগত স্তর, একটা হচ্ছে ফিজিক্যাল বা মেকানিক্যাল যে লেয়ার, এই দুইটা আমরা যদি দেখি প্রথমে আমাদের এটা যে আমরা এই স্লাইডটাতে যদি যাই, আমরা বইগুলোতে এক এক বইতে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আমাদের আলোচনার সুবিধাতে আমরা যদি দেখি, আমরা প্রথম যে স্তরটাকে যে ক্রাস্ট বা ভূত্বক বলে থাকি, এর পরেরটাকে যদি আমরা ম্যান্টেল বলে থাকি, তাহলে ম্যান্টেলটাকে আমি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টপ, মিডল আর হচ্ছে লোয়ার, সবচেয়ে উপরের স্তর, মাঝখানের স্তর এবং নিচের স্তর। যে ম্যান্টেলটাকে আমরা আগেই বলেছি এটাকে বলা হয় গুরুমণ্ডল। এরপর হচ্ছে কোর। আমরা যদি এই যে কেমিক্যাল স্তর অথবা হচ্ছে কম্পোজিশনাল স্তর, যে উপাদানের ভিত্তিতে যে ভাগ করি, সেই ভাগটাকে আমরা যদি আবার অন্যভাবে ভাগ করি তাহলে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আউটার কোর, ইনার কোর। তাহলে আমরা এই একটু যদি সাবধানে দেখি, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা আমাদের মতো করে দেখতে পারি। সেটা হচ্ছে ক্রাস্ট। প্রথম ভূপৃষ্ঠ থেকে আমরা প্রথমে যদি যে স্তরটা যদি আমরা বিবেচনা করি, প্রথমের স্তরটা হচ্ছে ভূত্বক। আচ্ছা, ভূত্বকের পরে হচ্ছে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে এরপরেটা হচ্ছে ম্যান্টেল, এরপরে হচ্ছে কোর। এখন আমরা আমাদের আলোচনার সুবিধাতে একটা জিনিসটা এমন ভাবে বলতে পারি যে প্রথম হচ্ছে ক্রাস্ট, ভূত্বক, এরপরে হচ্ছে লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল, এরপর হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার, এরপর মেসোস্ফিয়ার, এরপর হচ্ছে আউটার কোর, এরপর হচ্ছে ইনার কোর। এখন আমরা আমাদের সুবিধার্থে আমরা যদি দেখি, আমরা অনেক ক্ষেত্রেই এটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যাই, কোনটা কি, কতটুকু কি আলোচনা আমরা করব, এটা আমাদের জন্য ঝামেলা হয়ে যায়। আমরা যে কোনো একটা চিত্র থেকেই আমরা দেখতে পারি, এখানে অনেকগুলো চিত্র আছে। আমরা যদি দেখি এই চিত্রগুলোর মধ্যে আমাদের বইগুলোতেও এই ধরনের একটা অসামঞ্জস্যতা রয়েছে, কারণ বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে ডিফাইন করেছেন। এটা পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যতে আমরা ভাগ করতে পারবো না। আমরা প্রথমে যদি দেখি আমাদের এই ক্রাস্টটা আসলে কত, এই ক্রাস্টটা প্রথমে যে স্তরটা, এই ক্রাস্টটা আসলে কতটুকু স্তর। এরপরে আমরা যদি লিথোস্ফিয়ার মানে অশ্বমণ্ডলটা, সেটা কতটুকু, ভবিষ্যতের কতটুকু স্তরে গেলে আমরা পাবো। এরপর হচ্ছে কতটুকু স্তরে গেলে আমরা অ্যাস্ট্রোস্ফিয়ারটা পাবো। এরপরে হচ্ছে আমরা কতটুকু স্তরে গেলে আমরা ম্যান্টেল পাবো, এরপর মেসোস্ফিয়ারটা পাবো। এরপরে আছে আমরা আউটার কোর, ইনার কোর পাবো। তো আমরা এখানে আমাদের আলোচনার সুবিধাতে আমরা এটা ধরে রেখেছি, নিয়েছি এটা আমাদের মতো করে, কিন্তু বইগুলোতে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়েছে। প্রথমে আমরা যদি দেখি এটা ক্রাস্ট, সেই কাজটা যদি দেখি, এটা আসলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার আছে। কিছু কিছু বইতে আমাদের দেওয়া আছে যে আমরা যদি মোটামুটি যদি 70 কিলোমিটার যাই, তাহলে আমরা আগে বলিনি ক্রাস্ট যেটা ভূত্বক যেটা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মহাদেশীয় আর একটা হচ্ছে মহাসাগরীয়।
আমরা যদি মোটামুটি 60 কিলোমিটার পর্যন্ত যাই, ভূপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার যদি যাই অথবা 70 কিলোমিটার পর্যন্ত যাই, তাহলে মহাদেশের ভিতরে যাই, তাহলে এই কাজটা পাবো, মহাদেশীয় ভূত্বকটা পাবো। আমরা যদি হয়তো বা 10 কিলোমিটার নিচে যাই, গভীরে যাই, মহাসাগরের গভীরে যাই, তাইলে আমরা এই কাজ মানে ভূত্বকের পরিমাণটা পাবো হচ্ছে মাত্র 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। আমরা আগে বলেছি যে আমরা যে গভীরতাটা আমরা বলতেছি, বইগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভূত্বক যেটা, ক্রাস্ট যেটা, সেটা হচ্ছে একেবারে সর্বোপরের যে স্তরটা, সেটা যে ভূত্বক। এখন আমরা ভূত্বক এবং অশ্বমণ্ডল দুইটাকে আমরা একসাথেই ধরবো। কিভাবে ধরবো? আমরা যদি দেখি আমাদের এই এটা যদি আমরা দেখি, আমাদের অশ্বমণ্ডলটা কি? অশ্বমণ্ডলটা হচ্ছে ভূত্বক এবং এই যে গুরুমণ্ডল মানে ম্যান্টেলের যে তিনটা ভাগ, সবচেয়ে উপরে ভাগ, এই উপরে ভাগ থেকে এই ভূত্বক নিয়ে, ম্যান্টেলের উপরে ভাগ এবং হচ্ছে ক্রাস্টের উপর ভাগটা নিয়ে ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার পর্যন্ত প্রায় ধরা হয় ভূত্বক, এবং হচ্ছে গুরুমণ্ডলের একটা ভাগ, উপরের ভাগটা নিয়ে যে ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার পর্যন্ত যে গভীরতা, সেটা হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে আমরা প্রথম যে ভূত্বকটা বলতেছি, ভূত্বক এবং অশ্বমণ্ডল, এটা প্রায় ওভারল্যাপিং করতেছে। আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারি যে অশ্বমণ্ডলের মধ্যেই হচ্ছে ভূত্বক। এরপরের স্তরটা যদি আমরা দেখি যে গুরুমণ্ডল যেটা, সেই গুরুমণ্ডলের একটা ভাগ হচ্ছে, আমরা যদি দেখি সেটা ভূপৃষ্ঠ থেকে আমরা যদি দেখি 200 থেকে মোটামুটি 200 থেকে আমরা যদি 200 থেকে আমরা মোটামুটি 400-500 কিলোমিটার গভীরে আমরা যদি চিন্তা করি, অথবা 700 কিলোমিটার গভীরে চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। তাহলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে লিথোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠ থেকে 200, এরপরটা হচ্ছে 200 থেকে মোটামুটি আরো 700 কিলোমিটার পর্যন্ত। এরপর হচ্ছে 700 থেকে আমরা যদি দেখি, আমরা এখানে একটা টেবিল করেছি, আমরা টেবিলটা যদি দেখি, আমরা এখানে যদি দেখি আমাদের যে ভূত্বকটা, তো সেই ভূত্বকটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, ভূত্বকটা হচ্ছে মোটামুটি ভূপৃষ্ঠের মধ্যে 30 কিলোমিটার গেলে অথবা 35 কিলোমিটার গেলেই সমুদ্রের নিচে গেলে আমরা পাচ্ছি এটা ভূত্বক। অথবা যদি মহাদেশের ভিতরে 70 কিলোমিটার বা 60 কিলোমিটার পর্যন্ত যদি যাই, সেটা হচ্ছে আমাদের ভূত্বক। আর অশ্বমণ্ডলটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 200 কিলোমিটার গভীরে, 200 কিলোমিটার গভীরে, কিলোমিটার হবে, কিলোমিটার। তারপরে হচ্ছে আমাদের যে টপ মন্ডলটা যেটা, সেটা হচ্ছে টপ, এটা হচ্ছে মোটামুটি আমরা এখানে যদি তিনটা জিনিসকে যদি একটা যদি দেখি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ম্যান্টেল। তাহলে টপ ম্যান্টেল, এরপর একটা মিডল, যেটাকে আমরা অ্যাস্তনোস্ফিয়ার বলতেছি, এরপর হচ্ছে সবচেয়ে নিচের যে ম্যান্টেলটা, সেটাকে আমরা লোয়ার বলছি। তো আমরা যদি টপ যেটা, এটা মোটামুটি টপ ম্যান্টেলটা হচ্ছে 300 পর্যন্ত হচ্ছে টপটা। এই টপের 300 থেকে 200 পর্যন্ত যে জায়গাটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লিথোস্ফিয়ার। আর 300 থেকে 700 পর্যন্ত, মোটামুটি 500 পুরুত্ব, যে 400 কিলোমিটার পুরুত্বের যে জায়গাটা, সেটাকে আমরা বলতেছি অ্যাস্তনোস্ফিয়ার। এরপরে হচ্ছে 700 থেকে 2900 পর্যন্ত যে ইয়েটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার ম্যান্টেল। আর 2900 থেকে 5150 যেটা, সেটা হচ্ছে 2900 থেকে মোটামুটি 6331 পর্যন্ত হচ্ছে কোর। তো এই কোরটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, 2900 থেকে 5100 পর্যন্ত হচ্ছে আউটার কোর, এবং হচ্ছে 5150 থেকে 6371 পর্যন্ত হচ্ছে ইনার কোর। আমরা এখানে মোটামুটি সবগুলা ডেপথ দিয়েছি। তারপরে টোটাল ভূপৃষ্ঠের টোটাল অ্যামাউন্ট কত, আমরা যদি দেখি, অশ্বমণ্ডল বা ভূত্বক যেটা আমরা বলতেছি, সেটা মাত্র হচ্ছে ভূপৃষ্ঠের 1%। আর ম্যান্টেলটা হচ্ছে সবচেয়ে বেশি, ম্যান্টেলটা হচ্ছে আয়তনে সবচেয়ে বেশি, হচ্ছে 84%। এরপর হচ্ছে কোরটা যেটা, সেটা হচ্ছে মাত্র 15%। যদিও কোরের
গভীরতার দিক দিয়ে কোর বেশি, কিন্তু আয়তনের দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে আমাদের এটা হচ্ছে কম। কারণ হচ্ছে আমরা যদি দেখি মেরু অঞ্চলে দেখি পৃথিবীর হচ্ছে আয়তনটা কম। এরপরে হচ্ছে আমরা যদি ঘনত্বটা দেখি, আমরা যদি কি আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্বটা ভূপৃষ্ঠের উপর থেকে পর্যায়ক্রমে ভূপৃষ্ঠ যত গভীরে যাচ্ছে, এখানে এর মধ্যে যেমন ছিল 2.2 আর একদম কোরের মধ্যে হচ্ছে 13.1। আমরা যদি টেম্পারেচারের দিকটা আমরা যদি দেখি তাহলে আমরা এই প্রত্যেকটা স্তরের টেম্পারেচার দেখতে পাচ্ছি যে আমাদের ভূপৃষ্ঠের হচ্ছে যদি আমরা যদি কি একটা নির্দিষ্ট ক্রাস্টের প্রায় 30 থেকে 40 কিলোমিটার গভীর হচ্ছে 100 কিলোমিটার। আমরা এখানে একটা জিনিস উল্লেখ করার মতো হচ্ছে প্রতি 33 মিটারে গভীরতা গেলে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। যদিও এইটা প্রত্যেকটা স্তরে এটা ভিন্নতা পরিলক্ষিত হয়। এটা মোটামুটি ক্রাস্টের অথবা লিথোস্ফিয়ারে 33 মিটার প্রতি গভীরতায় 1 ডিগ্রি বৃদ্ধি 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়। আমরা এখানে যদি দেখি প্রত্যেকটা স্তরের প্রেসারের যে ব্যাপারটা আমরা যদি দেখি, তাহলে প্রেসারটা যদি আমরা দেখি ভূপৃষ্ঠের একেবারে গভীরে যেখানে এখানে হচ্ছে মাত্র 0.1 বার, সেখানে 3.8 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 হবে। এখানে আসলে অ্যাকচুয়ালি এখানে আমি ইয়ে করেছি 3.8 ইনটু 10 টু দি পাওয়ার 6 হবে এখানে। তো এখানে তো দেখা যায় এখানে যে এখানে যে চাপটা ভূমধ্যরের গভীরে হবে এই যে 30 থেকে 40 গুণ গভীরের চাপ। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ভূপৃষ্ঠের ভিতরে যে তাপটা সেটা মাত্র হচ্ছে 100, অপরখান্তরে সরি 100 না, একটা জাস্ট আমরা যদি অনুমানগুলো দেখি তাহলে আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে 6000 ডিগ্রি, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ভূপৃষ্ঠের আমাদের সূর্য পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। পক্ষান্তরে এখানে আমাদের পৃথিবীর অভ্যন্তরের গভীর হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ইমাজিন করা যায় না। যার কারণে এখানে আমাদের পৃথিবীর যে ভিতরে যে উপাদানগুলো হচ্ছে সেই উপাদানগুলো আসলেই কঠিন অথবা প্লাজমা অবস্থায় আছে, অনেক উত্তপ্ত অবস্থায় আছে। আমরা যদি দেখি আমাদের এখানকার উপাদানগুলা কি, আমরা যদি এখানকার যে ভূত্বক যেটা সেটাকে আমরা যদি বলি এটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি থাকবে। এরপর হচ্ছে মেন্টাল, যেটা মেন্টালে হচ্ছে সাধারণত সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণটা বেশি থাকবে। কিছু কিছু স্তর আবার ভিন্নতা দেখা যাবে, ওখানে ক্রোমিয়ামও পাওয়া যাবে, আয়রনও পাওয়া যাবে। যার কারণে ওইখানে ওই যে মেন্টালের মধ্যে একটা স্তর গিয়ে ওগুলোর নাম হয়ে যাবে ক্রোপোসিমা। এরপর হচ্ছে নিকেল পাওয়া যাবে, আয়রন পাওয়া যাবে, তারপর নিপেসিমা পাওয়া যাবে। একদম গভীরে যেটা পাওয়া যাবে সেখানে নিকেলের এবং আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি, এই জন্য এটার নামে নিপে। আমরা যদি দেখি প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্যটা আমরা কি ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি, আমরা এই যে স্তরটাতে আমরা পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমাদের লিথোস্ফিয়ার। এই যে আমাদের অ্যাস্তনোস্ফিয়ারে এখানে এই যে ম্যাগমা এখান থেকে পৃথিবীর যে গভীরে যে তাপমাত্রা, যে তাপ সেখান থেকে যে প্রবাহটা সৃষ্টি হয় সেই প্রবাহের কারণে এখানে আমরা জানি এই স্তরটা হচ্ছে তরল আর এই স্তরটা হচ্ছে কঠিন। এই কঠিন এবং স্তরের মধ্যেকার যে অণুগুলোর মধ্যে যে ধরনের মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার কারণে পৃথিবীর এখানে ম্যাগনেটিক চুম্বকত্ব সৃষ্টি হয় একটা। এবং এই চুম্বকত্ব আবার এই স্তর থেকে যে তাপপ্রবাহ সৃষ্টি হয়, সেই তাপপ্রবাহটাকে আমরা বলি থার্মাল কনভেক্টিভ সেল। সেইটার কারণে এখান থেকে মোটামুটি পৃথিবী থেকে এই স্তর কোর থেকে এই মেন্টাল পর্যন্ত মোটামুটি অ্যাস্তনোস্ফিয়ার পর্যন্ত মোটামুটি তাপের প্রবাহ থাকে। এই তাপের প্রবাহের কারণে এখানে আমরা যদি অ্যাস্তনোস্ফিয়ারে যে ম্যাগমা সৃষ্টি, মানে ম্যাগমা এবং ভলকানিজম ভলকানিজম যে সৃষ্টি হয়, সেটার কারণে এটা যখন উপরে আসতে চায়, তাপের প্রবাহটা আসতে চায়, এটা লিথোস্ফিয়ার পর্যন্ত এসে আসতে পারে না, তখন এখানের প্লেট গুলা মুভমেন্ট শুরু হয়। তাহলে আমরা যদি দেখি মোটামুটি প্রত্যেকটা স্তরের একটা সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলা কারণে এগুলা আমাদের বিরোধীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আগে স্লাইডে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে আগে যে কথাগুলো আমরা বলেছি, তাহলে আমরা যদি দেখি আবার আমরা যদি দেখি এখানে আমাদের আগে যে আলোচনা করেছি কোন স্তর থেকে কোন পর্যন্ত কোনটা কোন স্তর, আমরা ভূত্বক, তারপর হচ্ছে এই পুরোটাই হচ্ছে মেন্টাল। এই মেন্টালের একটা নির্দিষ্ট ভাগ থেকে উপরের ভাগের মাত্র 200 কিলোমিটার থেকে ভাগ থেকে আমরা বলেছি যে এটা হচ্ছে লিথোস্ফিয়ার। ক্রাস্ট এবং লিথোস্ফিয়ার দুইটা একসাথে
এরপর হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার, এরপর হচ্ছে এখানে মেসোস্ফিয়ার হিসেবে লোয়ার মেন্টাল যেটা, এটাকে মেসোস্ফিয়ার বলা যায়। আর কোর যেটা, এটাকে অনেকেই অনেক ক্ষেত্রে কোর বলা হয়, অনেক ক্ষেত্রে অনেক সুবিধার জন্য অনেকে বেরিস্ফিয়ার বলে থাকে। তাহলে আমরা আমাদের এই যে একটু যদি স্লাইডটা যদি বাসায় গিয়ে একটু সুন্দর করে আমরা চিত্রগুলা যদি দেখি, কোন স্তরগুলা কি, কোন স্তরের পরিমাণ কত, গভীরতা কত, তারপর হচ্ছে এখানে আমরা যদি দেখি এখানে এটা তাপমাত্রা কেমন, আমরা যদি দেখি আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পৃথিবীর গলনাঙ্ক, সরি এখানে হচ্ছে গলনাঙ্ক, আর এটা হচ্ছে তাপমাত্রা। এই জায়গায় বোঝা যাচ্ছে অ্যাস্তনোস্ফিয়ারে, এখানে বোঝা যাচ্ছে, এখানে যে এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 300 থেকে 500 কিলোমিটার গভীরে আমরা যদি যাই, তাহলে যেটাকে অ্যাস্তনোস্ফিয়ার বলা হচ্ছে। এখানে যে পদার্থগুলো থাকবে এখানে সবগুলো গলিত অবস্থা পাওয়া যাবে, ম্যাগমা, আমরা আগে বলেছিলাম ম্যাগমা অবস্থা পাওয়া যাবে অ্যাস্তনোস্ফিয়ার যেটা। তো এই অবস্থা যাওয়ার পরে আবার আমরা যদি দেখি 3000 কিলোমিটার 2900 কিলোমিটারের পরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে কোর, এটা হচ্ছে পুরোটাই মেন্টাল। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যে ওখানকার যে তাপমাত্রা থেকে গলনাঙ্কের তাপমাত্রাটা কম, তার মানে হচ্ছে এই জায়গাটাতে আলটিমেটলি এখানকার যে পদার্থগুলো থাকবে, যেহেতু এখানে তাপমাত্রা, এই তাপমাত্রাটা আচ্ছা, তো এইখানে যে যে কার্ভটা দেখা যাচ্ছে, এখানে যেহেতু দেখা যাচ্ছে তাপমাত্রা হচ্ছে এটা আপনার গলনাঙ্ক এখানে অনেক কমে যাচ্ছে, তো এইখানে যে অবস্থাটা ইনার কোরে যে গিয়ে দেখা যাবে এখানে পদার্থগুলা পুরো গলিত অবস্থায় থাকবে, কারণ এখানকার তাপমাত্রা হচ্ছে গলনাঙ্কের তাপমাত্রা কম। আমরা এটা গলনাঙ্ক জিনিস আমরা জানি, পদার্থ যে তাপমাত্রা গলে যায়। তো এইখানকার এই কার্ভের তুলনায় দেখা যাচ্ছে এখানে যে তাপমাত্রা থাকে গলনাঙ্ক তাপমাত্রা কম, নর্মাল তাপমাত্রা থেকে গলনাঙ্কের তাপমাত্রাটা কম। তার মানে হচ্ছে এইখানে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এখানে পৃথিবীর যে পদার্থগুলো থাকবে সে গলিত অবস্থায় থাকবে। ওকে, এরপরে এখানে আমরা যদি দেখি এই যদিও এখানে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি, কিন্তু এখানে গলিত অবস্থায় না থাকার মূল কারণ হচ্ছে এখানে এত বেশি চাপ, এই চাপের কারণে এখানে এই জিনিসটা আসলে তরল অবস্থায় না থেকে আমরা যদি দেখি এখানে কঠিন অবস্থায় রয়েছে। আমাদের প্রশ্ন থাকতে পারে এখানে কঠিন কিন্তু এখানে তো তাপমাত্রা বেশি, তাহলে এখানে কেন? এখানে এখানে যে চাপটা সে তুলনায় এখানকার চাপ অনেক অনেক গুণ বেশি, সেজন্য এই অবস্থা রয়েছে। আমরা এই চিত্রগুলা জাস্ট বাসায় একটু দেখলে আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে আমাদের যে মোটামুটি ভূপৃষ্ঠ থেকে গভীরতা যদি দেখা যায়, তাহলে আমাদের এখানে ঘনত্বের যে চাপগুলো সেটা দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে কোন কোন উপাদানগুলো আছে আমরা যদি সেটা আগে আলোচনা করেছি, যে সিয়ার, সীমা, প্রোপেসিমা, নিপেসিমা, নিপে। ওকে, এরপরে হচ্ছে আমরা আমাদের চাপের যে চিত্র সেটা দেখিয়েছি, আলোচনা বলেছি। তারপরে আমরা এই ভূত্বকটা কি, ভূত্বকের কি পরিমাণ কোন দিয়ে আছে এখানে আমরা আগে মুখে বলেছি, আর এখানে বর্ণনামূলক ভাবে দেওয়া হয়েছে। তো আমরা এই চিত্রগুলো যদি দেখি, আমাদের ভূত্বকের ক্ষেত্রে যদি দেখি ভূত্বক কোন জায়গাতে কি, এই ভূত্বকে আমরা যদি 30 কিলোমিটার, এখানে 60 কিলোমিটার সমতল দেশে। তারপর এখানে কি উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানটা দেওয়া আছে। যদি আমরা শিলার ভিত্তিতে বলি তাহলে গ্রানাইট এবং ব্যাসল্ট, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আর এমনিতে আমাদের এখানে ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি কি, ধাতুগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। তো সেজন্য এটার নাম হচ্ছে সিয়াল স্তর। সিয়াল স্তর আমরা এখানে যদি দেখি, আমাদের যে ম্যান্টেলটা, যে আমাদের ম্যান্টেলটা আমরা যদি দেখি, তাহলে ম্যান্টেলে এটা হচ্ছে যে প্রবাহ, আমরা বলছি যে এখান থেকে তাপের যে প্রবাহ সৃষ্টি হয়, সেই তাপের প্রবাহটা উপর দিকে উঠে লিথোস্ফিয়ার থেকে বাধাপ্রাপ্ত হয়ে যায়। তার মানে এই জায়গাটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার, গলিত অবস্থা অ্যাস্তনোস্ফিয়ার, আর এটা হচ্ছে তাপটা। ওকে, এরপরে আমরা যদি দেখি কোরের যে অবস্থাটা, কোরের যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য আমরা বলছি ম্যাগনেটিজম। তো এই ম্যাগনেটিজমের যে ব্যাপারটা, এখানে যে চুম্বকত্ব সৃষ্টি হয় পৃথিবী থেকে, যে সৌরজোটটা আসে, এই চুম্বকত্বের কারণে, এই পৃথিবীর এই চুম্বকত্বের কারণে পৃথিবী থেকে যে সৌরজোটটা আসে, এটা যদি আমাদের ম্যাগনেটিস্ফিয়ার না থাকতো, আমরা যদি পৃথিবীর যে বায়ুমণ্ডলের স্তরগুলো যদি দেখি, শেষ সঙ্গে এখান থেকে চুম্বকটা, সেই প্রভাব বলটা মোটামুটি সর্বশেষ স্তরে পৌঁছায়। যার কারণে সূর্য থেকে যখন কোনো সৌর ধূলিকণাগুলো আসে, সেটা যদি আসতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। কিন্তু ম্যাগনেটিজমের কারণে যখন এটা আসে, সেটা এটাকে প্রভাবিত করে এটা এখানে নিয়ে যায়, যার কারণে এখানে মেরু এলাকাগুলোতে এক ধরনের আলোর
জলকানি ভরা সেটাকে বলা হয় অরোরা বলা হয়। এই সাধারণত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে এটা আমরা অরোরা দিয়ে সার্চ করলে আমরা ইন্টারনেটে পেয়ে যাবো অনেকগুলোতে। যাই হোক, আমরা যদি এরপরেও আমাদের এটা নিয়ে আরো আলোচনা করতে চাই, আমরা এই এটা অনেক কিছু আলোচনা করা যাবে, দেখা যাবে। তো আমরা এখানে আমাদের মেন্টালের ক্ষেত্রে একটা জিনিস, আমরা এখানে সবগুলো জিনিস মোটামুটি আলোচনা করেছি। একটা হচ্ছে বিযুক্তি রেখা, প্রত্যেকটা স্তরের সাথে একটা স্তরে একটা বিযুক্তি রেখা আছে। তো এটা আমরা যদি দেখি অশ্বমণ্ডলের সাথে যদি গুরুমণ্ডলের যে রাষ্ট্রের সাথে মেন্টালের যে ভাগ, যে স্তরটা ভাগ করে সেটাকে আমরা বলি যে মহ বলে থাকি। মহরবিক ডিসকন্টিনিউটি বা মহ ডিসকন্টিনিউটি। আমরা এই চিত্রটা যদি দেখি তাহলে আমরা এটার মধ্যে পাবো এখানে প্রত্যেকটা কোনটা স্তরে কোনটা ডিসকন্টিনিউটি আছে, এখানে সবগুলো দেওয়া আছে। মহ, এরপর হচ্ছে রেপটাইল, রেপটি, গুটেনবার্গ, ল্যামেন। এই প্রথমটা হচ্ছে কনকার্ড, এরপর হচ্ছে মহ, এরপর রেপটি, গুটেনবার্গ, ল্যামেন। আমরা যদি দেখি এই আমরা যদি স্লাইডটা সুন্দরভাবে একটু বাসায় যদি দেখি তাহলে আমরা মোটামুটি আমাদের যে পৃথিবীর অভ্যন্তরীণ স্তর নিয়ে আমাদের যে সমস্যা, এটা আশা রাখি এটা সমাধান হবে। আগামী ক্লাসে অন্য ক্লাসে আমরা আরো নিয়ে বিষয়ে আলোচনা করব, অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আসসালামু আলাইকুম।